আসসালামু আলাইকুম। অবশেষে নতুন গল্প নিয়ে ফিরে এলাম। আশা করি ভালো লাগবে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন গল্প শুরু করি। গল্পের নাম এক মুঠো চাঁদের আলো। লিখেছেন নুসরাত জাহান ফারিয়া। সদ্য বিয়ে হওয়া বাসর রাতে নিজের বরের জায়গায় ভার্সিটির প্রফেসর মিস্টার আধার খানকে দেখে রীতিমতো 404 ভোল্টের ঝটকা খেয়ে থ মেরে বসে রয়েছে আলো। সে হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি এমন কিছু দেখবে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে তার সামনে মানুষ নয়, বরং কোনো যমদূত দাঁড়িয়ে আছে। একটু নড়লে খপ করে তার ছোট্ট দেহ থেকে প্রাণ পাখিটি বের করে নিয়ে যাবে। এসির মধ্যেও তরতর করে ঘামছে মেয়েটা। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। বারবার শুকনো ঢোক গিলছে এবং মনে মনে ভাবছে, কেন চেনা দেখে বিয়ে করতে গেল? সবাই কতবার করে দেখতে বলেছিল, কিন্তু তখন তো মাথায় ভূত চেপেছিল, যার ফলে সবাইকে বড় মুখ করে বলেছিল একেবারে বাসর রাতে গিয়েই স্বামীর মুখ দেখবে। কিন্তু এই সিদ্ধান্তটা যে এত বড় বাঁশ দিবে সেটা ভাবতে গেলেও গা শিউরে উঠছে। শুধু একটু যদি সে টের পেত, তাহলে বাস্তবে বিয়ে করা তো দূরে থাক, কল্পনাতেও এই উজবুকটাকে বিয়ে করতো না। আলো আর সহ্য করতে না পেরে গলা ফাটিয়ে দিল এক চিৎকার। আয়া! এই মেয়ে, এমন শানের মতো চেঁচামেচি করছো কেন? মুখ বন্ধ রাখো, না হলে এক থাপ্পড়ে রুম থেকে বের করে দেব, বেয়াদব মেয়ে। ধমক খেয়ে চুপসে গেল বেচারি, কিন্তু মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না। সে এর আগে শার নাম শুনেছে, কিন্তু শারনি এইটা আবার কোন অঞ্চলের ভাষা? আলো কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগেই আধার খান গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেউ একজন বলেছিল তার মামার ছেলের বন্ধুর কাজিনের মেয়ের বড় বোনের বিয়েতে যাচ্ছে। তা মিস কালো, আপনি এখানে কি করছেন? আপনার তো অন্যর বিয়েতে থাকার কথা ছিল, রাইট? আলো এখন কি জবাব দিবে কিছু বুঝতে পারছে না। তার মিথ্যা বলার পর এইভাবে হাতে নাতে ধরা পড়বে সেটা বুঝতে পারেনি। আলো মাথা নিচু করে আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করলো। মানে, আসলে স্যার হয়েছেটা কি? মানে না, আসলে আপনার আপনার কাছেই রাখুন মিস কালো। আলোকে পুরোপুরি কথা শেষ করতে না দিয়ে তার কথার মাঝেই আধার খান ফোড়ন কাটে। সেটা শুনে মেয়েটি চোখ মুখ কুঁচকে বলে উঠল, দেখুন স্যার, মানছি আমি মিথ্যা বলেছি, তার পিছনেও অবশ্য কিছু কারণ রয়েছে। আর আমার নাম মিস কালো নয়, আলো রহমান রিক্তা। আলো না কালো, আই ডোন্ট কেয়ার। আমি না হয় বিয়ের আগে তোমাকে দেখিনি, বাট তুমি নিশ্চয়ই আমাকে দেখেছো। তাহলে এই বিয়েতে রাজি হলে কেন? জানতে না আমি তোমার শিক্ষক? নাকি জেনে শুনেই এমন করেছো? আমি যদি জানতাম আমার বিয়ে যার সাথে হচ্ছে সেটা আপনি, তাহলে আপনাকে বিয়ে করা তো দূরে থাক, দরকার হলে সারা জীবন কুমারী থাকতাম, তবুও আপনার মতো লোককে বিয়ে করতাম না। আলো মিনমিন করে কথাগুলো বলে আর চোখে তাকায় তার বররূপে বদমেজাজি ছাড়ের দিকে। আধার খান কিছু সময় গম্ভীর মুখে আলোকে পর্যবেক্ষণ করে ওয়াশরুমে চলে যায়। পরনের সাদা শেরওয়ানি খুলে ছুঁড়ে মেরে ঝর্ণা ছেড়ে দিয়ে পানির নিচে দাঁড়িয়ে মাথার চুল দু হাতে খামচে ধরল। মাথায় তার দাউ দাউ করে আগুন জ্বলছে। একে তো তার দাদাজান তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছে, তারপর যে মেয়েটিকে দু চোখে সহ্য করতে পারে না, আজ সেই মেয়েটি কিনা তার বিয়ে করা বউ, আবার তারই ছাত্রী। ব্যাপারটা হাস্যকর না? আধার নিজের ভাগ্যের উপর তাচ্ছিল্যের হাসি হাসে। সে যখনই ভাবে নিজের জীবনটা একটু গুছিয়ে নেবে, ঠিক তখনই কোনো না কোনো ঝড় তুফান এসে সবকিছু এলোমেলো করে দিয়ে চলে যায়। তার নিষ্ঠুর ভাগ্যটা বড়ই অদ্ভুত। যেটা চায় না সেটাই পায়, আর যেটা খুব করে চায় সেটাই হারিয়ে যায় তার একাকিত্ব জীবন থেকে। আধার এসব ভেবে শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। অতঃপর একটু সময় নিয়ে গোসল ঝেড়ে বেরিয়ে এলো। আলো নিজের মতো বকবক করতে করতে গলায় জড়ানো গহনাটি খুলতে ব্যস্ত। নিজের ভাগ্যকে দোষ দিবে নাকি নিজেকে দোষ দিবে বুঝতে পারল না। তবে দোষ তার নিজেরই। বিয়ে করবে, বিয়ে করবে বলে লাফাচ্ছিল সে। আর এখন বিয়ে করার পর সব লাফালাফি গাড়ির চাকার মতো পাংচার হয়ে ফুস করে সব হাওয়া বেরিয়ে গেল। সাথে বিয়ে করার শখও। শালার কপাল আমার।
কোথায় ভাবলাম বিয়ের পর লাল টুকটুকে স্বামীর সাথে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করব, ঘুরবো ফিরবো, শপিং করব, কোনো লেখাপড়ার ঝামেলা থাকবে না। কিন্তু না, তার হলো কই। ঘাড়ে তো ওই বদমেজাজি উজবুক শালা বুইড়া স্যার জুটল। উফ, এখন ভার্সিটির মতো নিশ্চয়ই এখানেও জীবনটা জ্বালিয়ে খাবে। ধুর, ভাল লাগে না। আলো এসব বিড়বিড় করে পিছনে ফিরতেই ভূত দেখার মতো চমকে উঠে দুপা পিছিয়ে যায়। তাড়াহুড়ো করার ফলে ড্রেসিং টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে ধপাস করে চিত হয়ে ফ্লোরে পড়ে গেল। লজ্জায় মরি মরি অবস্থা মেয়েটার। শেষে কিনা বাসর ঘরে বরের সামনে চিৎপটাং। ইস, কি লজ্জার ব্যাপার স্যাপার। ধ্যাত। মেয়েটি মাথা নিচু করে ধীরে সুস্থে উঠে দাঁড়ায়। লজ্জায় পুরো চেহারা লাল স্ট্রবেরির মতো হয়ে আছে। মনে মনে নিজেকে ভয়ানক একটা গালি দিয়ে ভাবে, আচ্ছা, লোকটা কি সব কথা শুনে নিয়েছে তার? ইয়া আল্লাহ, যদি তাই হয় তাহলে তার কপালে আজ দুঃখ আছে। আলো সামনে তাকিয়ে দেখে আধার স্যার পুরো কুচকে তার দিকেই চেয়ে আছে। মুখের ভাষা ঠিক করো, নয়তো চড়িয়ে ঠিক করে দেব, অসভ্য মেয়ে কোথাকার। কথাটা বলে আলোর পাশ কাটিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মেয়েটা স্যার নামক বরের দিকে একবার আর চোখে তাকিয়ে মনে মনে বিড়বিড় করতে করতে নিজের কাছে মন দিল। শরীরের সব গহনা খুলে পরনে লাল টুকটুকে জামদানি শাড়িটাও টেনে হিঁচড়ে খুলে সোফায় রেখে দেয়। তার আবার শাড়ি টাড়ি পরার অভ্যাস নেই। বিয়ের জন্য খুব শখ করে পার্লারে গিয়ে টানা 4 ঘন্টা ধরে সেজেছিল। উদ্দেশ্য ছিল নতুন বউয়ের মারাত্মক সৌন্দর্য দেখেই যেন বাসর ঘরে বর জ্ঞান হারায়। কিন্তু এখন বরকে দেখে নিজেরই জ্ঞান হারিয়ে উগান্ডায় চলে যেতে ইচ্ছে করছে। লোকটা মাত্রাতিরিক্ত সুদর্শন পুরুষ হলেও ওনার শরীরের রক্তের চেয়ে অহংকার জেদি বেশি। সরু নাকের ডগায় সবসময় ইগো লেগেই থাকে। তার মাঝে মধ্যে ইচ্ছে করত এই স্যার নামক ইগোটাওয়ালা ড্রামের সুন্দর নাকের আগা চাপাড়ি দিয়ে কেটে দিতে। তাহলে হয়তো একটু ভালো হতো। আলো এসব ভাবতে ভাবতে ব্যাগ থেকে টি শার্ট প্লাজো বের করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। তার আজ মন মেজাজ একটুও ভালো নেই। কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলে তাকে বোঝাবে এই বিয়েটা মেনে নেওয়ার জন্য, কিন্তু না, উল্টো তার উপরে চিল্লাপাল্লা করছে। এজন্যই বলে অতি আশা করতে নেই, না হলে এভাবেই মুখ থুবড়ে পড়তে হয়, তাও স্যার ওরফে পচা গোবরের মধ্যই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে পিঠ পর্যন্ত কাল করা চুলগুলো ছেড়ে দিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। ওই লোকটার সাথে একই বিছানায় শোয়ার কোনো ইচ্ছে নেই তার। তবে এর পিছনেও একটা কারণ রয়েছে। তার শুয়ে থাকার কোনো সিঁড়ি নেই। ঘুমের ঘোরে মুখের থেকে হাত পা বেশি চলমান করে। একবার তো ঘুমের মধ্যেও তার কাজিনের নাক ফাটিয়ে দিয়েছিল ঘুষি মেরে। তারপর থেকে তার সাথে একই বিছানায় কেউই থাকতে চায় না, বিশেষ করে তার ছোট বোন ছায়া। তার থেকে 3 বছরের ছোট হবে। এইবার ছায়া ইন্টার ফার্স্ট ইয়ারে, আর সে অনার্স 2য় বর্ষের ছাত্রী। যৌথ পরিবারে খুব আদরের সন্তান সে। বড় মেয়ে হওয়ায় ভীষণ চঞ্চল, আর হবেও না কেন। সবার এত এত ভালোবাসায় নিজেকে সবসময় খোলা আকাশে মুক্ত পাখি ভেবে এসেছে। যেটা মন চায় সেটাই করে, আর যেটা করতে ইচ্ছে করবে না সেটা অন্যর হাজারবার বললেও করবে না। আফটার অল সে নিজে মর্জিত চলতে বেশি পছন্দ করে, আর এটাই আজ তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। ভবিষ্যতে আরও কি কি দেখতে হবে খোদা জানে। আলো এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে যায়। হঠাৎ করে মাঝরাতে কিছু ধপাস করে পড়ে যাওয়ার শব্দে আঁধারের ঘুম ভেঙে গেল। সে তড়িঘড়ি করে উঠে বসল এবং আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় থেকে শব্দটি এসেছে। ড্রিম লাইটের ঝাপসা আলোয় সবকিছু স্পষ্ট দেখতে না পেয়ে বিছানা থেকে নেমে রুমের বড় লাইট অন করে দিল। ঠিক তখনই তার চোখ গেল অদূরে সোফার নিচে সাদা টাইলসের মেঝেতে উপুড় হয়ে বেঘোরে ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে। লাল প্লাজো হাঁটুর উপরে উঠেছে, সঙ্গে কালো টি শার্ট কোমরের উপর উঠে রয়েছে। ফলস্বরূপ ফর্সা দুটো পা এবং ধনুকের মতো বাঁকানো সাদা কোমর উন্মুক্ত হয়ে আছে। এই দৃশ্যটা দেখে বুড়ো কুঁচকে গেল আধারের। এত বড় দামড়ি মেয়ের ঘুমানোর স্টাইল দেখে অবাক না হয়ে পারল না। রীতিমতো তার হাসি পাচ্ছে। সোফা থেকে ফ্লোরে পড়ে গেছে, অথচ ঘুম ভাঙল না ম্যাডামের। আধার দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে এগিয়ে এসে নিচে পড়ে থাকা রমণীর পাশে হাঁটু গেড়ে বসল। ঘুমতো মেয়েটির টি শার্ট ও প্লাজো ঠিক করে দিতে চেয়েও কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো। পিছনে ফিরে বিছানার পাশে থাকা টি টেবিলের উপর থেকে পানি ভর্তি জগ নিয়ে এসে সব পানি রমণীর মাথার উপর ঠাস করে ঢেলে দিল।
আচমকা এমন হয় মেয়েটি ভয় পেয়ে হুড়মুড় করে লাফ দিয়ে ওঠে। বসতে বসতে চেঁচিয়ে বলল, বৃষ্টি বৃষ্টি, আমি ভিজে গেলাম বৃষ্টির পানিতে। পর মুহূর্তে ভাবল, বৃষ্টির পানি কই থেকে পড়বে, সে তো রুমে শুয়ে আছে। তাহলে আলো মনে মনে এসব ভেবে এক হাতে মুখের পানি মুছে সামনে তাকাতেই ভরকে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, পানি কেন দিয়েছেন? নিচে পড়ে গিয়েছিলে, তাই উঠানোর জন্য ঘুম ভাঙালাম। স্যারের সোজা সাপটা উত্তর শুনে আলো আহাম্মক, হতবাক, হতবিহ্বল, নির্বাক হয়ে গেল। একজন ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলার জন্য কিনা মুখে পানি ছুঁড়ে মারবে, তাও এই মধ্যরাতে? এটা কোন ধরনের কথা? আমার সাথে এমনটা কেন করলে দাদাজান? তুমি জানতে আমি বিয়ে নামক বন্ধন থেকে নিজেকে কতটা দূরে সরিয়ে রেখেছিলাম। তবু তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্যই বিয়েটা করলাম। কারণ আমি চাইনি আমার জন্য আমার দাদাজান কষ্ট পাক, তার শেষ ইচ্ছাটা অপূর্ণ থাক। কিন্তু তুমি কি করলে? আমার ডিপার্টমেন্টের ছাত্রীর সাথেই আমাকে বেঁধে দিলে, যাকে আমি একটুও পছন্দ করি না। অথচ আজ সে আমার ওয়াইফ। আমার ভাগ্যের উপর রীতিমতো হাসি পাচ্ছে। ট্রাস্ট মি দাদাজান, তোমার থেকে এমনটা কখনো আশা করিনি। দিন শেষে তুমি মানুষটাও আমাকে চিনলে না। এই অসহনীয় ব্যথাটা কোথায় রাখি বলো তো দাদাজান? ভোর রাতে সোবাহান খান নামাজ আদায় করে বাগানে এসেছিলেন হাঁটাহাঁটি করার জন্য। এটা ওনার নিত্যদিনের অভ্যাস। সকালের শীতল বাতাসটা উনি গায়ে মাখাতে বেশ পছন্দ করেন। একই সঙ্গে বাগানে থাকা হরেক রকমের ফুল ফল, ঔষধ গাছের ঘ্রাণ নিতেও খুব ভালোবাসেন। পাখিদের মিষ্টি সুরে গাওয়া গান, কিচিরমিচির শব্দও বেশ উপভোগ করেন। বলতে গেলে মানুষটা একদম প্রকৃতিপ্রেমী। পূর্বপুরুষদের ভিটা জমি সব গ্রামে। ওনার জন্ম গ্রামে হলেও পড়ালেখা ও চাকরির সুবাদে শহরে আসা। তারপরই এখানে চিরস্থায়ী হয়ে নতুন সংসার পাতা। মানুষটা আজও নিজের গ্রামে কাটানো কিশোরকাল বড্ড মিস করেন। বারবার ছুটে যেতে ইচ্ছে করে ওই দূর সবুজ প্রাণখোলা গ্রামের বাড়িতে। কিন্তু চাইলেই তো আর তার সম্ভব নয়। নিজের প্রিয়তমাকে হারিয়ে এই বৃদ্ধ বয়সে বৌমা নাতিপতিকে আঁকড়ে ধরেই ওনার বেঁচে থাকা। বহুদিন পর আজ একমাত্র ছেলের কথা খুব মনে পড়েছিল সোবাহান খানের। শিশিরে ভেজা তাজা সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে আনমনে চেয়েছিলেন ওই দূর আকাশের দিকে। আজ যদি ওনার ছেলে ও বড় বৌমা বেঁচে থাকতো, তাহলে নিশ্চয়ই খুব খুশি হতো। নিজের চোখে ছেলের বিয়ে, ছেলের বউ, নাতিপুতির সংসার দেখতে পাওয়াটা ভাগ্যর বিষয়, যেটা সব মানুষের থাকে না। ঠিক তেমনই ওনার ছেলেও বড় বৌমার নেই। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে সোবাহান খান পিছনে ফিরতেই দেখতে পেলেন তার বড় নাতি আধার খান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। তিনি কিছু বলার আগে আধার একের পর এক অভিযোগ তুলে ধরল তার দাদাজানের কাছে। সবটা শুনে মোটেও চিন্তিত হলেন না সোবাহান খান। হয়তো তিনি আগে থেকেই জানতেন তার নাতি সাত সকাল এসে এমন কিছুই বলবেন, কারণ তিনি কামই করেছেন এমন। নাতির আহত ভরা চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় জানতে চাইলেন, তুমি আমার নাতবউকে কেন পছন্দ করো না? দাদাজানের প্রশ্নের প্রত্যুত্তর জবাব দিল আধার, কারণ ওই মেয়েটা একটা দোষী, একদম বাচাল টাইপের। সবসময় এমন কিছু অঘটন ঘটিয়ে বসে থাকবে যেটা বিপরীত মানুষকে বিপদে ফেলে দেয়। কোথায় কি বলতে হয় সেটাও জানে না। মেয়ে মানুষের মুখের ভাষা এত বাজে হতে পারে, সেটা ওই মেয়েটাকে না দেখলে জানতামই না। সাধারণ কমন সেন্স বলতেও কিছু নেই। এই তো কয়েক মাস আগেই আমার সাবজেক্টে ডাবল জিরো পেয়ে ফেল করেছে, অথচ খুশির ঠেলায় পুরো ডিপার্টমেন্টে মিষ্টি বিতরণ করেছে। ভার্সিটিতে গেলে সারাক্ষণ ধেই ধেই করে ঘুরে বেড়াতো, সাথে নিজের মতো কয়েকটা পাগলকে জুটিয়ে গিটার নিয়ে কিচিরমিচির করতে থাকে। পুরো ভার্সিটিকে অতিষ্ঠ বানিয়ে রাখে। আর তুমি এমন মেয়েকেই আমার গলায় বেঁধে দিলে। ওই মেয়েটাকে তো পাবনায় রাখা উচিত ছিল। ডিসগাস্টিং একটা মেয়ে। এক নাগাড়ে কথাগুলো বলে থামলো আধার। ওই বেয়াদব মেয়েটার ঘটানো ইতিহাসের শেষ নেই। সবটা যদি বলতে শুরু করে তাহলে সকাল গড়িয়ে রাত হয়ে যাবে, তবুও মেয়েটার কুকীর্তিগুলো বলা শেষ হবে না। সুবাহান খান নাতির বলা অভিযোগ শুনে ঠোঁট চেপে হাসলেন। সেটা লক্ষ্য করে আধার গম্ভীর মুখে বলল, আমি কোনো কৌতুক বলি নাই দাদাজান, আর না আমি এখানে হাসার কোনো বিষয় রয়েছে। আই এম সিরিয়াস। দেখো দাদু ভাই, তুমি একটু বেশি ভাবছো। মেয়েটা বাচাল না, ও খুব সহজ সরল একজন মাইয়া, যেটা মনে আসে ওটাই বলে দেয়। এতে খারাপের কিছু দেখছি না তো। আমার নাতবউ চঞ্চল প্রকৃতির মেয়ে, আর তুমি তার উল্টোটা, তাই এমন রিয়াক্ট করছো। কিছুদিন একসাথে থাকো, সংসার করো,
তারপর বুঝবা তোমার দাদাজান কেন এমনটা করছে। সোবাহান খানের কথা শুনে আধারের কপাল কুঁচকে গেল। যেখানে সে ওই মেয়েটার সাথে এক মুহূর্তের জন্য থাকতে চাচ্ছে না, সেখানে কিনা সংসার করবে, তাও আবার ওই আধপাগল মেয়ের সাথে। অসম্ভব, সে এটা কিছুতেই করতে পারবে না। দুঃখিত দাদাজান, তোমার এই কথাটা রাখতে পারবো না, কারণ আমার ডিভোর্স চাই। নাতির মুখে ডিভোর্সের কথা শুনে সোবাহান খান চমকে উঠলেন। তড়িঘড়ি করে কাছে এগিয়ে এসে বলেন, এমন অলক্ষ্য কথা বলতে নেই দাদু ভাই। আমাদের সঙ্গে এখন একটি নতুন পরিবারও যোগ হয়েছে। তারা খুব আশা করে আমাদের ঘরে নিজেদের আদরের মেয়েকে দিয়েছে। নাতবউয়ের বাবা তো তাকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাননি, অথচ আমার এক কথায় রাজি হয়ে নিজের কলিজার টুকরোকে দিয়েছে। আর সেখানে তুমি ডিভোর্সের কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ তুমি আর কোনো পথ খোলা রাখোনি দাদাজান। তাহলে আমার কথা শুনে রাখো দাদু ভাই, তুমি যদি আমার নাতবউরে ডিভোর্স দাও, তাহলে আমি এই বাড়ির সাইডে চলে যাবো। দাদাজানের কথা শুনে আধার দাঁত কিরমির করলো। এই বুড়োটা সব সময় তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। তার ভালোবাসার মানুষ বলতে এই একজনই রয়েছে, তাই তো সবসময় বাধ্য হয়ে সব কিছু মেনে নেয়। চাইলেও সে তার দাদাজানকে হার্ট করতে পারে না। অথচ এই মানুষটাকেই আজ খুব অপরিচিত লাগছে তার কাছে। সা পেছন থেকে চিকন মেয়েলি কণ্ঠস্বর শুনে দাদা নাতি দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকায়। আলো মাথায় এক হাত লম্বা ঘোমটা তুলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লাল টুকটুকে মেহেদি রঙা দু হাতে চায়ের ট্রে ধরে রেখেছে। পরনে সুতির সালোয়ার কামিজ। সোবাহান খান আলোকে দেখে মুখে লম্বা একটা হাসি টেনে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে আধুরি কণ্ঠে বলেন, এত সকালে উঠেছো কেন? আর রান্নাঘরে বা কেন গিয়েছো? আলো মুখ তুলে ধীর কণ্ঠে বলল, ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসছিল না দাদু, তাই নামাজ পড়ে বাইরে এলাম। আর আমি রান্নাঘরে যাইনি, এটা তো শেফালি চাচি নিয়ে আসছিল তোমার জন্য, ওনার কাছ থেকে আমি নিয়ে এলাম। তুমি তো জানো দাদু, আমি আবার রান্নাবান্না খুব একটা পারি না। শেষের কথাটা ফিসফিসিয়ে বলে আলো। সেটা শুনে সোবাহান খান খুব খুব করে কেশে আর চোখে নাতের দিকে তাকায়। আধার নিজের ফোনে ব্যস্ত, তার এই দিকে কোনো খেয়াল নেই। সোবাহান খান কিছু না বলে নাতি বউয়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে ধীর কণ্ঠে শুধালেন, তোমার জামাইকে বলছো নাকি আমরা আগে থেকেই পরিচিত? আলো দুদিকে মাথা নাড়িয়ে বলল, না দাদু, এখনো বলিনি, তবে আমি তোমার উপর খুব অভিমান করেছি। কেন? আমি আবার কি করলাম? তুমি এত বড় একটা অঘটন ঘটিয়ে এখন বলছো আমি আবার কি করলাম? মানে সিরিয়াসলি দাদু? সোবাহান খান চায়ের কাপে চুমুক দিতে দিতে বলেন, আমি যা করেছি তোদের ভালোর জন্যই। ভালো না সাই, তুমি মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে এই হিটার স্যারের সাথে বিয়ে দিয়েছো। আমি এখন বুঝতে পারছি তুমি আগে কেন বলনি এই উজবুক ব্যাটা তোমার নাতি। যদি বলতে, তাহলে আমি বিয়ের রাতে দেয়াল টপকে হলেও পালিয়ে যেতাম, তবুও তোমার বদমাইশ নাতির বউ হতাম না। তুমি এমনটা না করলেও পারতে দাদু। আলো গোমরা মুখ করে তাকায়। সে এই মানুষটাকে বিশ্বাস করেছিল, সাথে খুব ভালোবাসে, একদম নিজের দাদার মতোই। কখনো সে দাদা দাদি নানা নানির ভালোবাসা পায়নি। এই মানুষটার সাথে অনাকাঙ্ক্ষিতভাবে পরিচিত হওয়ার পর থেকেই দাদার ভালোবাসা কেমন সেটা উপলব্ধি করতে পেরেছে। তাই তো খুব কম সময়ের মধ্যে মানুষটার সাথে মিশে গেছে। যখন জানতে পারল এই মানুষটার নাতবউ হতে চলেছে, তখন সে খুশিতে প্রায় কেঁদে দিয়েছিল। কারণ সে কখনোই চায়নি এই মানুষটার এত ভালোবাসা থেকে বঞ্চিত হোক। তার উপর নিজেরও বিয়ে করার খুব শখ ছিল, আর এত ভালো একটা মানুষের নাতবউ হতে পারাটা ভাগ্যের ব্যাপার ছিল। তাই তো নাচতে নাচতে রাজি হয়ে গিয়েছে বিয়ের জন্য। সাথে মানুষটার মিষ্টি মিষ্টি কথা তো ছিলই, কিন্তু এখন ইচ্ছে করছে কচু গাছের সাথে ফাঁসি দিতে। নাচতে নাচতে বিয়ে করার মজা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। সোবাহান খান আর কথা বাড়ালেন না, বরং নাতবউকে ইশারা করে বলেন, যাও যাও, তোমার স্বামীজানকে গিয়ে চা দাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। আলো হাতে থাকা চায়ের দিকে তাকায়। এটা সে নিজের জন্য এনেছিল, একটু ইচ্ছে করছে না ওই লোকটাকে দিতে। রাতে কি নিষ্ঠুরভাবে তাকে ভিজিয়ে দিয়েছিল, এখন তো মন বলছে এই গরম চা ছাড়ের মাথার উপর ঢেলে দিতে, তাহলে একটু ভালো লাগতো। তবে আপাতত গুরুজনের কথাই শুনল।
আলো মাথা নাড়িয়ে ধীর পায়ে এগিয়ে গেল তার স্বামীর দিকে। আধার ফোনে এতটাই ব্যস্ত ছিল যে সে খেয়ালই করেনি পিছনে আলো এসে সবে দাঁড়িয়েছে। মেয়েটি মাথা নিচু রেখেই দুহাতে ট্রে বাড়িয়ে দিতে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই আধার হুট করে পিছনে ঘুরে সামনে পা বাড়ায়। সঙ্গে সঙ্গে আলোর সাথে ধাক্কা লেগে যায়। ফলস্বরূপ গরম চায়ের কাপ এসে সোজা আধারের জায়গা মতো পড়ে গেল। শিট! আধার চেঁচিয়ে ওঠে। হঠাৎ করে এমন হওয়া আলো হতভম্ব হয়ে যায়, একই সাথে ভয়ও পেল খুব। এই না আবার তাকে থাপ্পড় মেরে দেয়। তাই চটজলদি হাঁটু গেড়ে বসে। নিজের ওড়নার অংশ টেনে আধারের ভিজে যাওয়া জায়গা মুছে দিতে দিতে অস্থির গলায় বলে উঠল, সরি সরি স্যার, আমি খুব সরি। আসলে বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। প্লিজ রাগ করবে না। সরি। আধার দাঁতে দাঁত পিষে দাদাজানের দিকে তাকায়, যে কিনা ওই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই উল্টো পথ ধরে বড় বড় পা ফেলে বাড়ির ভেতর যেতে শুরু করেছে। আধার চোখ বুঝে লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল এবং খপ করে এক হাতে মেয়েটার হাত চেপে ধরে হিসিয়ে, মিস কালো, আপনি আমার কোথায় হাত রেখেছেন সেটা একবার খেয়াল করুন। স্যারের কথা শুনে আলোর হুঁশ ফিরে এলো। সে বড় বড় চোখে সামনে তাকিয়ে চটজলদি নিজের দুহাত সরিয়ে নিল। তারপর আর কোনো দিকে না তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পিছনে ফিরেই দৌড়ে চলে গেল। সি 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 সি, সে সাত সকাল কামটা করলো কি? সোজা স্যারের। আস্তাগফিরুল্লাহ, তাওবা তাওবা। আলো, তুই এর জীবনেও ভালো হইলি না। সি। প্রিয় বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।